হে এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজকে আমি যে মুভিটা এক্সপ্লেন করতে চলেছি এটা হচ্ছে পুষ্পা 2। এটি এমন একটি মুভি যেটার ইনভেস্টমেন্ট ছিল 500 কোটি টাকা এবং এটি প্রথম দিনে ইনকাম করে 274 কোটি টাকা। তাহলে বুঝতেই পারছো এই মুভিটা কত জনপ্রিয়। তো বেশি কথা না বাড়িয়ে মশলাদার বাংলা এক্সপ্লেনটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমাদের দেখানো হয় জাপানের একটি সমুদ্র বন্দর যেখানে ওয়ার্কাররা কাজ করছিল, কিন্তু হঠাৎ ক্রেন ফসকে একটি কন্টেনার নিচে পড়ে যায়। সেই কন্টেনারের ভিতর থেকে বেরোয়া হয় অনেক লাল চন্দনের লাকড়ি। এটা দেখে তো সমস্ত ওয়ার্কাররা ভয় পেয়ে যায় এবং ইনস্ট্যান্টলি সেই লাল চন্দনের ডিলার বা ইম্পোর্টারকে কল করে। কিছুক্ষণের মধ্যে লাল চন্দনের ডিলার কিছু তার সাঙ্গপাঙ্গ নিয়ে সেখানে হাজির হয়। তারা যখন লাল চন্দন চেক করছিল তখন তারা তার ভিতরে একজন লোককে দেখতে পায়। জাপানিরা সেই লোকের পায়ে দড়ি বেঁধে ক্রেনে ঝুলিয়ে দেয় এবং তার সাথে কথা বলানোর জন্য একজন ইন্ডিয়ানকে ডাকে। সেই ইন্ডিয়ান তার সাথে অনেক কথা বলার চেষ্টা করে, কিন্তু ঝুলন্ত ব্যক্তির যে অ্যাটিটিউড দেখি তার সাথে কোনো কথাই বলে না। তখনই একজন ওয়ার্কারের চোখ পড়ে সেই কন্টেনারের উপর এবং কন্টেনারের গায়ে লেখা ছিল পুষ্পা। তার মানে আমরা বুঝতেই পারছি উপরে ঝুলন্ত ব্যক্তিটিই হচ্ছে পুষ্পা, মানে পুষ্পা 2 মুভির নায়ক। পুষ্পা সেখানে সে একটা স্টাইল নেয় যেটা ভাই সিরিয়াসলি দেখার মতো ছিল এবং সেখান থেকে নেমে সেই ইম্পোর্টারের সকল সাঙ্গপাঙ্গদের পুরো ল্যাটাপাটা করে দেয়। এটা ভাই আলামিন ভাইয়ের ডায়লগ। তো যাই হোক, আসলে পুষ্পা এখানে এসেছে তাদের পাওনা টাকা নেওয়ার জন্য। আমি তোমাদের বুঝিয়ে বলি, ইন্ডিয়া থেকে লাল চন্দন জাপানে এসেছে, কিন্তু জাপান থেকে লাল চন্দন বাবদ কোনো টাকা ইন্ডিয়াতে যায়নি। তারপর জাপানি ডিলার তাদের সাকরেতদের মার খেতে দেখতে না পেরে নিজেই পুষ্পাকে মারতে চলে যায়, কিন্তু উল্টো পুষ্পা তাকে মেরে উল্টে ঝুলিয়ে দেয় এবং বলে, বল আমার টাকা কোথায় এবং তোর বসকে। কিন্তু হঠাৎই নিচে গোলাগুলি শুরু হয়। আসলে পুষ্পা যে বসের কথা বলছিল সেই বস চলে এসেছে। সেই বস পুষ্পার দিকে বন্দুক বের করে এম করে এবং একটি গুলি পুষ্পার বুকে লাগে এবং ইনস্ট্যান্টলি পুষ্পা সমুদ্রের মধ্যে পড়ে যায়। তখন পুষ্পা ছোটবেলার সিন দেখানো হয় যেখানে পুষ্পা তার বন্ধুদের সাথে ক্রিকেট খেলছিল, কিন্তু হঠাৎ বলটি নদীর পানিতে পড়ে যায়। পুষ্পা সাঁতার জানতো না জেনেও তার বন্ধুরা তাকে বলটি আনতে বলে এবং পুষ্পা নিজের ক্রোধে সেই বলটি আনতে যায়। সে বলটির কাছে পৌঁছালেও সে ফিরে আসতে পারে না। কিন্তু হঠাৎই সিন কাট হয়ে পুষ্পার বাড়িতে চলে আসে এবং আমরা পুষ্পাকে ঘুম থেকে উঠতে দেখতে পারি। আসলে আমরা এতক্ষণ যা দেখলাম তা ছিল পুষ্পার সবই স্বপ্ন। এটা সিরিয়াসলি ভাই দুধ ছাড়া হরলিক্সের মতো। তখন তার স্ত্রী বলে, কি হয়েছে স্বামী? পুষ্পা বলে, আমার প্রতিটি সত্যি ঘটনায় স্বপ্নেও থেকেও ভয়ঙ্কর। সিন কাট হয়ে পরের দিনে চলে যায়। সেখানে শিরু নামের একজন লাল চন্দন কাটতে যাচ্ছে। পাশ থেকে একজন বলে, তোর না আজকে বিয়ে, তুই কেন যাচ্ছিস? শিনু বলে, বিয়ের থেকে পুষ্পা ভাই আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। তো তারপর একজন লোককে দেখানো হয় যে কিনা একজন ছদ্মবেশী পুলিশ অফিসার, যার নাম ছিল ভানোয়ার সিং মানে শেখাওয়াত। এসেছে পুষ্পাকে হাতে নাতে ধরার জন্য। এরপর তারা গাছ কেটে নদী জঙ্গল টঙ্গল পার হয়ে একটি নির্দিষ্ট জায়গায় আসে যেখানে ওজনে টাকা দেওয়া হচ্ছিল। মানে যার কাঠের ওজন যত বেশি সে তত টাকা বেশি পাবে এবং যে টাকা দিচ্ছিল সে সবার নাম জিজ্ঞেস করছিল। চলে আসে এবার শেখাওয়াতের পালা। সে কাঠ ওজন দিয়ে টাকা নেয় আর যে টাকা দিচ্ছিল সে বলে, তোর নাম কি? তারপর শেখাওয়াত বলে, আমার নাম ইন্সপেক্টর ভানোয়ার সিং। একথা শুনে সবাই তো পুরো ভয়ে কাঁপাকাঁপি শুরু করে। এ সময় শেখাওয়াত বলে, কেউ যদি এক পা নড়িস তাহলে সবাইকে চাঁদের দেশে পাঠিয়ে দেবো। কথাটা মজা করে বললাম। শেখাওয়াত তারপর ব্যাগ থেকে ওয়াকিটকি বের করে পুলিশ বাহিনীকে খবর দেয় আর কিছুক্ষণের মধ্যেই পুলিশ ফোর্স এসে সবাইকে চারদিক থেকে ঘিরে ফেলে আর কাঠ সহ সবাইকে থানায় নিয়ে যায়। এরপর সিন শিফট হয়ে শিরোর বিয়ে বাড়িতে চলে যায়, যেখানে কনের বাবা জেনে গেছে শিরোকে পুলিশে ধরে নিয়ে গেছে। তাই কনের বাবা ডিসাইড করেছে যে তার মেয়েকে অন্য আরেকটি ছেলের সাথে বিয়ে দেবে। একথা শুনে তার মেয়ে বলে, শিরো আসবে, পুষ্পা ভাই তাকে নিয়ে আসবে। এ সময় মেয়ের বাবা বলে, পুষ্পার তো আর খাইয়ে দেয় কাজ নয়, তার মতো ফাত্রারে নিয়ে আসতে যাবে না। কিন্তু আমরা দেখি পুষ্পা অনেক আগেই থানায় পৌঁছে গেছে। পুষ্পা সেখানে গিয়ে বলে শিরোকে ছেড়ে দিতে, কিন্তু সেখানকার এসআই বলে এটা সম্ভব নয়, এটা আমাদের রুলের বাইরে। পুষ্পা বলে, এখানে আমি রুল তৈরি করি। একথা শুনে একজন কনস্টেবল শিরোকে নিয়ে আসে। তখন পুষ্পা লক্ষ্য করে শিরোর গায়ে আঘাতের চিহ্ন এবং বাকি সবার গায়েও আঘাতের চিহ্ন ছিল, আর একজনকে তো পুলিশ গুলি করেছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওয়ার্কারদের ওপর বিভিন্নভাবে অত্যাচার করা হয়েছে। এটা দেখে পুষ্পা তো রেগে যায় এবং বলে সবাইকে সারিয়ে নিয়ে যাবে। একথা শুনে এসআই বলে, এটা করলে আমার চাকরি থাকবে না স্যার। পুষ্পা বলে, আমি কাউকে লস করাতে চাই না। একথা বলে সে সব পুলিশ অফিসারদের লাইনে দাঁড় করায় এবং তাদের বেতন, মাসিক, হ্যান ত্যান, 7-5, রেশন টেশন সব কিছু যোগ করে টাকা দেওয়া হয়। তো তারপর আমরা দেখি শেখাওয়াত থানায় এসেছে। এসে দেখে থানা পুরো খালি। একজন কনস্টেবল এসে বলে, আপনারা যাওয়ার পর পুষ্পা ভাই এসেছিল এবং কনস্টেবলটি শেখাওয়াতকে সব কিছু খুলে বলে। তারপর শেখাওয়াতের পাশে থাকা একজন পুলিশ অফিসার বলে, যাই হোক একজন ইমানদার পুলিশ তো আছে। একথা শুনে কনস্টেবল বলে, কিসের ইমানদার? আমিও পুষ্পার থেকে টাকা নিয়েছি, আমি শুধু আপনাদের এই চাবি আর কাগজগুলো দেওয়ার জন্য বসে আছি।
একথা বলে সে চলে যায়। আর তখন শেখাওয়াত বলে, আমি এত কষ্ট করে দাবার গুটিগুলো সাজালাম আর পুষ্পা এত সহজেই দাবার চালগুলো নষ্ট করে ফেললো, আমি পুষ্পাকে ছাড়বো না। এবং পুষ্পা নিজে দাঁড়িয়ে থেকে শিরোর বিয়ে দেয়। এরপর পুষ্পা তার কাজগুলো অনেক সাবধানে করে এবং এই ঘটনার পর সমস্ত ওয়ার্কাররা পুষ্পাকে অনেক বিশ্বাস করে। একদিন টিভিতে দেখানো হয় তাদের শহরের সিএম আসছে। পুষ্পা সিএম এর সাথে দেখা করার জন্য রেডি হয়ে তার স্ত্রী শিবালির কাছে যায়। আসলে পুষ্পা বাড়ির বাইরে সিংহ হলেও সে বাড়ির বউয়ের কাছে একটি নেংটি ইঁদুর। শিবালি পুষ্পাকে বলে পুষ্পা যেন সিএম এর সাথে ছবি তোলে এবং সেই ছবি শিবালি বাড়িতে টানিয়ে রাখবে। পুষ্পা এ কথায় রাজি হয়। তারপর পুষ্পা আর এমএলএ সিদাপ্পা যায় সিএম এর সাথে দেখা করতে। যেতে যেতে পুষ্পাকে সিদাপ্পা বলে, আমি সিএম এর সাথে কথা বলে শেখাওয়াতে ট্রান্সফার করাবো। কিন্তু পুষ্পা বলে, এ কাজ করো না, না হলে ও ভাববে যে আমি ওকে ট্রান্সফার করিয়েছি। তারপর দুজনে সিএম এর কক্ষে যায় এবং সিএম পুষ্পাকে দেখে চিনে ফেলে এবং পুষ্পার নামে অনেক প্রশংসা করা শুরু করে, কারণ পুষ্পা তাদের ফান্ডে টাকা দেয়। সিএম এর সাথে এমএলএ সিদাপ্পা ছবি তোলে। পুষ্পা সিএম কে বলে, আমার বউয়ের অনেক শখ যে আপনার সাথে একটা ছবি তুলবো। কিন্তু সিএম কোনোভাবেই পুষ্পার এ কথায় রাজি হয় না এবং ছবিও তোলে না, বরং পুষ্পাকে অপমান করে এবং বলে বউয়ের কথায় পুষ্পা যেন কান না দেয়। পুষ্পা এত রাগ সহ্য করতে না পারে সে বাইরে চলে আসে। সিদাপ্পা পুষ্পাকে বলে, তুমি কিছু মনে করো না, বড় বড় লোক এরকম কথা বলতেই পারে। পুষ্পা বলে, আমাকে অপমান করেছে কোনো সমস্যা নেই, কিন্তু আমার বউরে অপমান করছে, ওটা তো আমি ছাড়বই না, ওটা আমি চাঁদের দেশে পাঠাই দিব। তো যাই হোক, আমি ডিসাইড করেছি সিএম আমি তোমাকেই বানাবো। একথা শুনে সিদাপ্পা 100 হাত মাটির তলে চলে যায়। ধরো তুমি একজন সাধারণ মানুষ, তোমাকে যদি কেউ এসে বলে তুমি দেশের সরকার হবে, তাহলে তোমার অবস্থা কেমন হবে তুমি বুঝতেই পারছো। ঠিক তেমন অবস্থা এমএলএ সিদাপ্পার সাথে হয়েছে। পুষ্পা বলে, সিএম হতে হলে কত টাকা লাগবে? এমএলএ বলে, সিএম হওয়া তো সহজ না, সিএম হতে হলে 100 কোটি টাকা লাগবে। পুষ্পা বলে, সমস্যা নেই, আমি 500 কোটি টাকা দেবো। সিএম এবার পুরোপুরি চাঁদের দেশে চলে যায়। পুষ্পা বলে, আমার বউয়ের বার্থডে গিফট হবে তোমার আর আমার ছবি, মানে পুষ্পা আর সিএম এর ছবি, এবং তোমাকে আমার বাড়িতে আসতে হবে। এমএলএ তারপর রাজি হয়, মানে বুঝতেই পারতো পুষ্পা একটা মাল ভাই, চিজ। যাই হোক, তারপর সুদীপ্পা সেন্ট্রাল মিনিস্টার প্রতাপ রেড্ডির কাছে যায়। সুদীপ্পা প্রতাপ রেড্ডিকে বলে, আমি সিএম হতে চাই। প্রতাপ বলে, তোমার মধ্যে এত পাওয়ার কোত্থেকে আসলো? এত পাওয়ার তো R15-এও নাই, তোমার পেছনে কে আছে? তখনই প্রতাপ রেড্ডির কাছে তার ভাই সুব্বা রেড্ডির কল আসে। সুব্বা রেড্ডি বলে, ভাই তোমার সাথে একজন কথা বলবে, 5 কোটি টাকা দিয়েছে, তোমার সাথে 5 মিনিট কথা বলবে। সুব্বা পুষ্পাকে ফোন দিতে বলে। পুষ্পা প্রতাপকে বলে, আমি পুষ্পারাজ, সবাই আমাকে লালচন্দন নামে চেনে। প্রতাপ বলে, হ্যাঁ আমি চিনি, আর 5 কোটি টাকা কেন দিয়েছো? পুষ্পা বলে, তোমার সাথে 5 মিনিট কথা বলার জন্য, আর হ্যাঁ তুমি তো কাঠের শক্ত চেয়ারে বসো, তাই তোমার জন্য 5 কোটি ভর্তি একটি নরম সোফা পাঠিয়েছি। আর তখনই তার রুমে সোফা চলে আসে। প্রতাপ বলে, তোমার কি চাই? আমার বউরে চায় না শালিরে চাই? পুষ্পা বলে, আমার তোমার মেয়েরেও চায় না শালিরেও চায় না, সুদীপ্পাকে সিএম বানিয়ে দাও, না হলে আমার কাছে এরকম সোফা আরো আছে। তারপর সিন কাট হয়ে দুবাইয়ে চলে যায়, যেখানে হামিদ নামের একজন বড় ডিলার আসে। হামিদ দেখে পুষ্পা লরিতে এসেছে, তাই সে ভাবে পুষ্পা ছোটখাটো একজন ডিলার। হামিদ পুষ্পাকে ছোট করে বলে, আমি তো কমপক্ষে 1000 টনের ডিল করি, আমি ফোন দিলে 100 টন চলে আসবে। পুষ্পা বলে, আমার নির্দেশ ছাড়া ইন্ডিয়া থেকে 1 গ্রাম কাঠও তুই পাবি না। তারপর হামিদ একজনকে ফোন করে, সে আবার পুষ্পাকে ফোন করে কাঠ চাওয়ার জন্য। এরপরে হামিদ যাকেই ফোন করে কাঠ চাই, সে আবার পুষ্পাকে ফোন করে। এটা দেখে তো হামিদ বুঝতেই পারে সে কাঠ সামনে দাঁড়িয়ে আছে। পুষ্পা বলে, কাজের কথায় আসা যাক, আমি তোমাকে 200 টন কাঠ দিব, আর প্রতি টনের জন্য আমাকে 2.5 কোটি টাকা দিতে হবে, মোট 5000 কোটি টাকা। কিন্তু আমি 4900 কোটি টাকা নিব, আর বাকি 100 কোটি টাকা দিয়ে আমি তোমার হেলিকপ্টারটা নিব। হামিদ রাজি হয়ে যায়। তারপর পুষ্পা হেলিকপ্টার নিয়ে দেশে ফিরে আসে। দেশে এসে পুষ্পা সমস্ত ডিলারকে কল করে এবং কারো কাছ থেকে 100 টন, 200 টন, 500 টন এভাবে করে 2000 টনের অর্ডার দেয়। তারপর অনেকগুলো ট্রাক কেনে এবং যে শ্রমিকদের 2000 টাকা দেওয়া হতো তাদেরকে 10,000 টাকা দেয়, যাতে অনেক শ্রমিক পাওয়া যায়। তারপর পুষ্পা বাড়িতে ডিলারদের সাথে মিটিং করে। এ সময় শ্রীবালি সেখানে মাংসের ঝোল টেস্ট করার জন্য নিয়ে আসে। পুষ্পা যখন বলে ঝোলে একটু লবণ হয়েছে, তখন শ্রীবালি রেগে গিয়ে মাংসের ঝোল ফেলে দেয়। তখন দেখি পুষ্পা এত রাগী মানুষ, কিন্তু বউয়ের কাছে ভিজা বিড়াল। তো বউয়ের রাগ ভাগানোর জন্য সে স্বর্ণের নুপুর কিনে আনতে বলে, এতে কাজও হয়। সিন কাট হয়ে চলে যায় শেখাওয়াত এর বাড়িতে, যেখানে মাঙ্গাল সিনু এবং তার বউ ছিল। ওরা জেনে গেছে যে পুষ্পা 200 টন কাঠ অন্য কোথাও পাঠাতে চলেছে। একথা শেখাওয়াতকে বলে, কারণ মাঙ্গাল সিনু পুষ্পার জায়গা দখল করতে চায়। তারপর শেখাওয়াত চেকপোস্ট আরো কঠোর করে এবং 3টি লালচন্দর ভর্তি ট্রাক আটক করে। শেখাওয়াত কোনো চিন্তা ভাবনা না করে ট্রাকগুলোতে আগুন ধরিয়ে দেয় এবং সিন্ডিকেটের মেম্বারকে মেরে ফেলে। কিন্তু মাঙ্গল সিনু এটা আশা করেনি। সে চেয়েছিল শেখাওয়াত যাতে তাদেরকে ভয় দেখায়। শেখাওয়াত বলে, আমার ভয় দেখানোর পদ্ধতি কিছুটা আলাদা।
এবার সকল সিন্ডিকেটের মেম্বাররা ভয় পাবে। তারপর সেই সিন্ডিকেটের মেম্বারের সৎকৃত্যে সবাই যায়। তখন মাঙ্গাল সিনু সিদুপ্পাকে বলে যদি শেখাওয়াত ও পুষ্পার মধ্যে মিল না হয় তাহলে আরো অনেক মানুষ মরবে এবং পুষ্পাকে চেয়ার হারাতে হবে। সিদুপ্পা তখন তাড়াতাড়ি চলে যায় শেখাওয়াতের কাছে। সিদুপ্পা বলে তোমরা কি শুরু করেছো? এই ব্যবসায় তোমাকেও যেমন দরকার পুষ্পাকেও তেমন দরকার। শেখাওয়াত বলে পুষ্পা যদি আমাকে সরি বলে তাহলে আমি শান্ত হব। পুষ্পা যেখানে সরি বলবে সেখানে অনেক বড় পার্টির আয়োজন করা হয়। সবাই দেখতে এসেছে পুষ্পার সরি বলা। প্রথম পুষ্পা রাজি হয় না, শিবালির কথায় সে রাজি হয়ে যায়। মানে বুঝতেই পারছো পাওয়ার অফ বউ। এবং পুষ্পা শেখাওয়াতকে সরি বলে। শেখাওয়াত সেটা আবার রেকর্ড করে বারবার শুনতে থাকে। আলার পুথালা। পুষ্পা তারপর বাড়ি ফেরার সময় সে নিজেকে নিজে ঘৃণা করতে থাকে এবং ইনস্ট্যান্টলি গাড়ি ঘুরিয়ে চলে যায় পার্টিতে। তাহলে বুঝতেই পারছে এবার একটা ধামাকা হবে। শেখাওয়াত তখন থানার উদ্দেশ্যে গাড়িতে ওঠে, কিন্তু তখনই পুষ্পা তার নিজের গাড়ি দিয়ে শেখাওয়াতের গাড়িতে ধাক্কা মারে এবং শেখাওয়াত সুইমিং পুলে পড়ে যায়। আর পুষ্পা তখন কি করে জানো? সুইমিং পুলে প্রস্তাব করতে শুরু করে আর বলে তোর মতো ঘুষখোরের কাছে আমি সরি বলবো? 5 দিনের মধ্যে আমি ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কাতে 2000 টন চন্দন কাঠ পাঠাবো। তুই যদি পারিস এক টুকরো ধরতে তাহলে আমি সিন্ডিকেট ছেড়ে দিব, গুলিস্তানে মাল বেচা শুরু করব, মানে এই করব সেই করব। শেখাওয়াত এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এবং যতগুলো পথ দিয়ে গাড়ি চলাচল করতো সবগুলো পথ ব্লক করে দেয়। কিন্তু তখনই শেখাওয়াত লক্ষ্য করে নদীতে কোনো জল নেই এবং সে তখনই বুঝতে পারে নদী দিয়ে কাঠ পাচার করা হবে। কিছুক্ষণের মধ্যে আমরা লক্ষ্য করি যে সত্যি সত্যি লাল চন্দন ভর্তি অনেকগুলো ট্রাক নদী দিয়ে যাচ্ছে। পুলিশ ফোর্স তাদের ফলো করে বাট ধরতে পারে না। শেখাওয়াত তখন কিছু গরুর গাড়ি দেখতে পায় আর সেই গরুর গাড়ি দিয়ে ট্রাকগুলো সামনে ব্লক করে। তখন কাটলেট পুষ্পাকে এ ব্যাপারে জানায় যে শেখাওয়াত আমাদের পথ ব্লক করেছে। পুষ্পা বলে ট্রাক ছেড়ে সবাই যেন পালিয়ে যায়। সবাই তাই করে এবং 20 টাকার কাঠ সেখানেই পড়ে যায় এবং শেখাওয়াত সেগুলো থানায় নিয়ে চলে আসে। পরদিন শেখাওয়াতের কাছে মিডিয়া উপস্থিত হয়। শেখাওয়াতকে বলে স্যার আপনি এত কাঠ কিভাবে ধরলেন? হ্যান ত্যান 7-5। শেখাওয়াত তো সেই পাটের সাথে মিডিয়ার সামনে সেই বীরত্বের কথা বলতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর শেখাওয়াত জানতে পারে এগুলো লাল চন্দন না, এগুলো হচ্ছে সেন্ট্রা গাছ। লাল চন্দনের উপরেও লাল ভেতরেও লাল, কিন্তু সেন্ট্রা গাছে শুধু উপরেই লাল হয় ভিতরে সাদা। এটা শুনে তো শেখাওয়াতের প্যান্ট ভিজে যাওয়ার মতো অবস্থা। তারপর তারা বাইরে থেকে গরুর গলার ঘন্টার শব্দ পায়। শেখাওয়াত বাইরে বেরিয়ে দেখে সেই গরুর গাড়ির গরুগুলো, কিন্তু গাড়িগুলো নেই। আসলে এগুলো সবই পুষ্পার প্ল্যান। পুষ্পা আগে থেকে সমস্ত লাল চন্দন দিয়ে গরুর গাড়ি বানিয়ে ফেলেছিল। সিরিয়াসলি পুষ্পা ভাই একটা সেই খেলোয়াড়। তখন পুষ্পার এন্ট্রি হয় এবং পুষ্পা বলে তুই আমার কিছুই করতে পারবি না। কিছুক্ষণের মধ্যেই 2000 টন কাঠ বর্ডার পাস হবে, পারলে ঠেকা। সিন কাট হয়ে চলে যায় একটি কালী পূজার অনুষ্ঠানে, যেখানে শিবালি হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। তার মানে আমরা বুঝতেই পারছি শিবালি এখন প্রেগনেন্ট। তখনই পুষ্পা কালিমার রূপ ধারণ করে এবং শিবালি বলে এটা তুমি কি করছো? পুষ্পা বলে আমি একটি মেয়ে সন্তান, যাতে সেই মেয়েটি শ্বশুরবাড়ির বংশ পরিচয় পায়। কারণ তোমরা তো জানোই পুষ্পার কোনো বংশ পরিচয় নেই এবং যখনই কারোর কাছে বলে যে আমার বাপে আমার বংশ পরিচয়, কেউ এটা বিশ্বাস করে না। তারপর আমরা দেখতে পাই কিছু লোক পুষ্পার ভাতিজির সাথে খারাপ ব্যবহার করছে। সেটা পুষ্পা না নিতে পেরে তাদেরকে অনেক মারে এবং তাদের মাথা হাফ ন্যাড়া করে গাধায় চড়িয়ে বাড়ি পাঠিয়ে দেয়। এরপর আমরা দেখি মাঙ্গাল সিনু এবং শেখাওয়াত গেছে সিএম এর কাছে। সিএমকে বলে আজকের মধ্যেই 2000 টন লাল চন্দন শ্রীলঙ্কা যাবে। এটা 5000 কোটি টাকার ডিল, আর এই টাকা দিয়ে তোমাকে সিএম পদ থেকে নামিয়ে পুষ্পা সিদাপ্পাকে সিএম বানাবে। সিএম বলে যত তাড়াতাড়ি সম্ভব এটা বন্ধ করো। শেখাওয়াত গোপন সূত্রে জানতে পারে লাল চন্দন একটা জায়গায় আছে, সেখান থেকে শ্রীলঙ্কা যাবে। শেখাওয়াত সেখানে ফুল ফোর্স নিয়ে যায়, কিন্তু সেখানে কোনো লাল চন্দন দেখতে পায় না। কিন্তু হঠাৎ তার মনে পড়ে লাল চন্দন তো পানির নিচেও থাকতে পারে। সেজন্য সে পানির নিচে ডুব দেয় এবং দেখতে পারে প্রতিটি লাল চন্দনের গাড়ি এক একটি বোটের সাথে বাঁধা এবং কিছুক্ষণের মধ্যেই সেই বোটগুলো চলতে শুরু করে। শেখাওয়াত বোটগুলোর পিছু করে কিন্তু তাদের ধরতে পারে না। মাল ডেলিভারির পর পুষ্পা সব টাকা পেয়ে যায় এবং সেই টাকাগুলো অনেকগুলো সোপার মধ্যে ভরে এমএলএর কাছে পাঠিয়ে দেয় সিএম করার জন্য। অন্যদিকে শেখাওয়াত ভয়ে আছে যদি মিডিয়া জানতে পারে এগুলো চন্দন কাঠ না সেন্ট্রা কাঠ, তাহলে তোর পেছনে বাস ঢুকে যাবে। এ সমস্যার সমাধানে সে কাঠগুলো জ্বালিয়ে দেয় এবং সেও ভিতরে ছিল। কিন্তু আমাদের দেখানো হয় না যে শেখাওয়াত বেঁচে আছে নাকি চাঁদের দেশে চলে গেছে। তো যাই হোক, তারপর দেখানো হয় সিদাপ্পা এখন সিএম হয়েছে এবং সে যাচ্ছে পুষ্পার বাড়িতে, কারণ পুষ্পার সাথে ছবি তুলতে চেয়েছিল সিদাপ্পা। সেখানে গিয়ে পুষ্পার বউয়ের হাতে তৈরি খাবার খায় এবং তাদের সাথে ছবিও তোলে। তারপর হঠাৎ একদিন পুষ্পার বৌদি পুষ্পার বাড়িতে আসে এবং বলে কাবেরী মানে তার ভাতিজিকে কেউ কিডন্যাপ করেছে এবং মুক্তিপণ হিসেবে 2 কোটি টাকা চেয়েছে। একথা শুনে পুষ্পা চলে যায় নিউজ চ্যানেলের লাইভে এবং কিডন্যাপারদের উদ্দেশ্যে বলে তোদের কাছে 1 ঘন্টা টাইম আছে, যদি কাবেরীকে ফিরিয়ে না দিস তাহলে তোদের মেরে ফেলবো। অন্যদিকে সিদাপ্পা ও প্রতাপ রেন্টি জানতে পেরেছে শিববা রেন্টির ছেলে মানে
প্রতাপ রেন্টির ভাতিজা এ কাজ করেছে এবং তারা জানে পুষ্পা যদি একথা জানতে পারে তাহলে তার ভাতিজাকে মেরে ফেলবে। তাই তারা পুষ্পার কাছে কল করে এবং বলে তার ভাতিজাকে কিছু না করতে। পুষ্পা এ কথার কোনো কেয়ারই করে না। হঠাৎ পুষ্পার কাছে শিব্বা রেন্টির ছেলের ফোন আসে এবং বলে 2 কোটি টাকা নিয়ে একটা জায়গায় আসতে। পুষ্পাও একটি হেলিকপ্টার নিয়ে সেখানে চলে যায় এবং হেলিকপ্টার থেকে একটি টাকা ভর্তি সোফা নিচে ফেলে দেয় এবং চারদিকে টাকার বৃষ্টি শুরু হয়। এ সময় পুষ্পাকে তার ভাতিজির সামনে অনেক মারধর করা হয়। পুষ্পার হাত পা বেঁধে দেওয়া হয়। তখন পুষ্পার ভাতিজির সাথে অসভ্যতামি শুরু করা হয়। পুষ্পা এতে অনেক রেগে যায় এবং উড়ে উড়ে তাদের মারতে শুরু করে। এ সময় শিব্বা রেন্টি চলে আসে। পুষ্পা শিব্বা রেন্টি ও তার ছেলেকে সেখানেই মেরে ফেলে। তারপর আমরা দেখি পুষ্পার বাড়িতে পুষ্পার কাকা এসেছে কাবেরীর বিয়ের চিঠি দেওয়ার জন্য। চিঠিতে পুষ্পার মা বাবার নামও আছে। এটা দেখে পুষ্পা কান্না করতে শুরু করে এবং বিয়ের দিন সবাই কাবেরীর বিয়েতে উপস্থিত হয় এবং সবাই অনেক খুশিতেই ছিল। অন্যদিকে প্রতাপ রেন্টি তার ভাই শিব্বা ও শিব্বা রেন্টির ছেলের শ্রাদ্ধ অনুষ্ঠান করছিল। সে সময় একটি ফুলের তোড়া তাদের কাছে কেউ পাঠায়, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই সেই ফুলের তোড়াটি কাবেরীর বিয়েতে রয়েছে এবং সেই ফুলের তোড়াতে বোম সেট করা রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই পাহাড়ের উপর থেকে একজন লোক একটি বাটন টিপে সেই বোমটি ফাটিয়ে দেয়, কিন্তু এটা জানা যায়নি সেই লোকটা আসলে কে। তার মানে এটা জানার জন্য আমাদের পুষ্পা 3 মুভির জন্য অপেক্ষা করতে হবে। তো কেমন লাগলো এক্সপ্লেনটা? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দাও। দেখা হচ্ছে অন্য কোনো এক্সপ্লেন ভিডিও নিয়ে।